আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। ট্রাম্প নেতানিয়াহু ও ইইউ-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইরানের। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সাম্প্রতিক দেশজুড়ে বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন। খবর আল জাজিরার। পেজেশকিয়ান বলেন, তারা নিরীহ মানুষদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে, রাস্তায় নামিয়েছে এবং দেশকে টুকরো টুকরো করার জন্য উস্কানি দিয়েছে। মানুষের মধ্যে বিভাজন, সহিংসতা ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, স্বাভাবিক কোনো বিক্ষোভে মানুষ অস্ত্র তোলে না, সামরিক সদস্যদের হত্যা করে না, অ্যাম্বুলেন্স ও বাজারে আগুন দেয় না। প্রকৃত প্রতিবাদ হলে আমরা প্রতিবাদকারীদের সঙ্গে বসে কথা বলতাম, তাদের দাবি শুনতাম এবং সমাধান করতাম। আমরা এখনও শুনতে প্রস্তুত। পেজেশকিয়ান বলেন, এই আন্দোলন কেবল সামাজিক প্রতিবাদ ছিল না। বিদেশি শক্তিগুলো আমাদের সমস্যাকে কাজে লাগিয়েছে, আমাদের উস্কানি দিয়েছে এবং সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। আল জাজিরা জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে সাম্প্রতিক বিক্ষোভে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, তবে তাদের দাবি, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা তথাকথিত দাঙ্গাকারীদের সহিংসতায় নিহত নিরীহ পথচারী। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, যা কয়েক হাজারে পৌঁছতে পারে। কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি নৌবাহিনী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতার ভিত্তিতে আলোচনা করতে প্রস্তুত তেহরান। তবে তিনি স্পষ্ট করে বলেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা হতে পারে না। ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনি ও আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালে হাজারো প্রতিবাদকারীর মৃত্যুর জন্য দায়ী। নিষেধাজ্ঞার তালিকায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং বিতর্কিত ইরানি ব্যবসায়ী বাবাক মোর্তেজা জানজানির নামও রয়েছে। জানজানির বিরুদ্ধে ইরানি জনগণের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল মুদ্রা বিনিময় প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রেজারি বিভাগ জানায়, এসব প্ল্যাটফর্ম আইআরজিসি সংশ্লিষ্ট লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আবার পারমাণবিক আলোচনায় ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এই কৌশল উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইভান সাশা শিহান। ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়িয়ে শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংহত হতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিনের বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা ধসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী এতে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার স্বীকার করেছে প্রায় ৩,০০০ মৃত্যুর কথা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
তবে সিহান বলেন, শুধু অর্থনৈতিক সংকট বা বিক্ষোভ দিয়ে শাসন পরিবর্তন সম্ভব নয়, যদি না ভেতর থেকে সংগঠিত বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে। তিনি সতর্ক করেন, সামরিক হামলা হলে জাতীয়তাবাদী আবেগ বাড়তে পারে, যার ফলে সরকার বিরোধীদের দমন আরও সহজে করতে পারবে। তার মতে, সামরিক পথের বদলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক আইনি পদক্ষেপ ও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মতো পন্থা বেশি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এবং চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন একই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে মূলত দেশের ভেতরের পরিস্থিতির ওপর। বাইরের চাপ পরিবর্তন ত্বরান্বিত করতে পারে, কিন্তু তা পরিবর্তন এনে দিতে পারবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি গঠনমূলক আলোচনা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হয়। বৈঠকের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টিভ উইটকফ বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এই আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তিনি দাবি করেন, রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী, এমন ইতিবাচক বার্তা পাওয়া গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি। এর আগে জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এবং ডিসেম্বরে মায়ামিতে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবুধাবিতে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, উভয় পক্ষ শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে ইউক্রেনের মতে যুদ্ধ পরবর্তী ভূখণ্ড নিয়ে এখনও বড় মতভেদ রয়ে গেছে। এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রাশিয়া সামরিকভাবে কিয়েভে হামলা বন্ধ রেখেছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে শনিবার একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের দাবি যে বিস্ফোরণে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানি গণমাধ্যমগুলো বলছে, ঘটনার তদন্ত চলছে। এই বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ করা যায়নি। এদিকে পৃথক এক ঘটনায় ইরাক সীমান্তবর্তী আহওয়াজ শহরে গ্যাস বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে। এ ঘটনারও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। রয়টার্সকে ২ জন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের এসব বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন দেশজুড়ে বিক্ষোভ দমন এবং পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এর আগে গত ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের দিকে একটি নৌবহর পাঠানো হচ্ছে। একাধিক সূত্র শুক্রবার জানায়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলাসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় নেতারা ইরানের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে অস্থিরতা উস্কে দিচ্ছেন এবং দেশকে ভাঙনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার ৩১ জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা AFP-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি মাসে এক তুর্কি কর্মকর্তা জানান, আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে তুরস্ক আলোচনা শুরু করেছে। এই মন্তব্যের পরই ৩ দেশকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জল্পনা ছড়িয়ে পড়ে। তবে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র AFP-কে বলেন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে না। এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি এবং এটি দ্বিপাক্ষিক চুক্তিই থাকবে। একজন উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি পাকিস্তানের সঙ্গে আমাদের একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের আলাদা কিছু চুক্তি রয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি দ্বিপাক্ষিক হিসাবেই বহাল থাকবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে এই চুক্তি। বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।